যারা অন্তর্বর্তীকালীন এই বাচ্চাদের বয়স কিন্তু কারো বয়স 15, কারো বয়স 17। এরা তো জন্মের পরে কিছু দেখেনি, মানে কি জিনিস, মানে একটা দেশ বলতে কি দেশ বোঝায়। বাংলাদেশ তারা একটা পতাকা জানে, কিন্তু তারা এটা জানে না যে একটা দেশের রাষ্ট্রের কি রূপ হওয়া উচিত। তারা খালি হয়তো শুনছে যে অমুককে ধরে নিয়ে গেছে, এরকম কিছু বললে কাউকে অ্যারেস্ট করা হচ্ছে। এই ছোট্ট মানুষগুলোর মধ্যেও কিন্তু এই ব্যাপারটা ছিল, নাহলে ওরা রাস্তায় গেল কেন? ওদেরকে তো কেউ অর্গানাইজ করে পাঠায়নি। ওরা কি জানতো যে এক পর্যায়ে শেখ হাসিনা পালাবে বা থাকবে না? কিন্তু ওরা তো গলি হচ্ছে জেনেও বাইরে গেছে। আমার যতবার ওদের কথা শুনি, এমনকি আহতদের কথা শুনি, আমি অবাক হয়ে যাই। আমি শুধু আজকে ওদের না, আরও অনেক জায়গায় গিয়ে আমি শহীদ পরিবারের সাথে কথা বলেছি, তাদের বাসায় গেছি। আমার অবাক লাগে যে তারা যে গেছে, তারা কিন্তু কোনো প্ল্যান তো, কেউ তো তাদেরকে ওভাবে ডাকে নাই যে তুমি আসলে এটা পাবা, এটা হবে, অবশ্যই কিছু পরিবর্তন হবে, এটা তো তারা জানতো না। শেখ হাসিনা যে কী পরিমাণ নিষ্ঠুর এবং হত্যাকারী, সেটাই বরং তারা বেশি দেখেছে। সেখানে এই বাচ্চাগুলো যে রাস্তায় বেরিয়ে গেছে, নিজের জান দিয়েছে। আমরা যারা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছে, আমরা তো এদের রক্তের উপর দিয়ে আসছি। এবং যারা আহত এখনো বাড়ি ঘরে কাতরাচ্ছেন কিংবা হাসপাতালে আছেন, কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, একেবারে জলজ্যান্ত তরুণ প্রাণগুলো যে একদিন আগেও দুনিয়া দেখতো, তার সামনে দুনিয়াটা অন্ধকার, এরকম মানুষগুলো। কিন্তু আমি একটা জিনিস আজকেও যখন শুনলাম, সত্যি কথা বলতে কি কেউ কিন্তু একটা অভিযোগ করেনি। কেউ বলেনি যে আমার ছেলে ভুল করেছে, কেউ বলেনি যে আমার ছেলে কেন গেল তাই আমি দুঃখে মরে যাচ্ছি, কিন্তু বলেনি এই কথা। এটি কিন্তু খুব খেয়াল করার বিষয় যে ওরা কিন্তু একবারও বলেনি, যারা আহত হয়েছে তারাও কিন্তু একবারও বলেনি যে আমরা ভুল করেছিলাম গিয়ে। কিন্তু হ্যাঁ, একটা কথা তারা বলছে, তারা বিচার দেখতে চায় এবং বিচারটা হতেই হবে। শেখ হাসিনার বিচার এই মাটিতে এই সরকারের আমলে হতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের একমাত্র কাজ যদি কিছু থাকে, তাহলে সেটা হবে শেখ হাসিনা এবং যারা এই হত্যাকারী তাদের বিচার করা। কারণ নাহলে আমরা এই পরবর্তীতে কারা আসবেন, আপনারা নির্বাচনের কথা বলেন, নির্বাচিত হয়ে সরকার আসবে ঠিকই, কিন্তু আমরা অনির্বাচিত, এই কথা কে বলল? আমরা অনির্বাচিত, আমরা আমাদেরকে তো এই ছাত্ররা, জনতা যারা নাকি এই পরিবর্তনটা এনে দিয়েছে, তারাই রাষ্ট্র গঠন করেছে, তারাই সরকার গঠন করেছে, তাদের দ্বারা নির্বাচিত আমরা। তো কাজে আমাদের কাছে আমাদের দায়িত্ব হলো যে তাদের যে চাহিদা সেটা মেটানো। কাজে এটাতে কোনো রকম ভুল ত্রুটি হতে পারবে না, বিচার আমাদেরকে করতেই হবে। কারণ আমি যতবার ওদের কথা শুনি ততবারই আমার মনে হয় যে এটা আমাদেরকে বারে বারে একটা প্রতিজ্ঞার মতো নিতে হবে যে বিচার যদি না হয়, তাহলে এই শহীদ পরিবারের যাদের সন্তান কবরের মধ্যে আছে আর যাদের মা বাবা বেঁচে থেকেও নাই, ওরা যে বললো যে ওদের কিন্তু ঈদ হয়নি, ওরা কিন্তু কোনো রোজা ইফতার করেনি, আমি অনেকের কাছে গেছি, আমরা কিন্তু ওদের পরিবারের কবে হাসি দেখব আমরা জানি না, কিন্তু বিচার যদি হয় ওরা অন্তত শান্তি পাবে। এটা আমি এটা আমার দিক থেকে এবং আমাদের অন্তর্বর্তীকালীন সরকারেরও একটা বড় দিক হলো
তারা কিন্তু যখনই শহীদ পরিবারের কথা ওঠে, আমি ওইসব উল্লেখ করতে যাচ্ছি না যে কত টাকা সহায়তা দিচ্ছে বা কি দিচ্ছে, কারণ এগুলো টাকা দিয়ে পরিমাপ করা যায় না। অবশ্যই সরকার এটা নিয়ে করবে, যা যা দায়িত্ব নিতে হয় করবে। এখানেও গাফিলতি যদি কিছু হয় সেটা আপনারা ধরিয়ে দেবেন, সেটা কিন্তু আমরা অবশ্যই করব। এখন আমি আসি মাজারের প্রশ্নে। আমি যেটা বলতে চাচ্ছিলাম, ওখানে বসে বসে বারবার এই বটগাছটার দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল ঢাকা শহরে এরকম একটা মিটিং করার জন্য এয়ার কন্ডিশনওয়ালা ঘর কি এর চেয়ে ভালো কিছু হতো? আপনাদের কি ভালো লাগতো এরকম একটা আলোচনার জন্য আমরা এয়ার কন্ডিশনের মধ্যে বসে করতাম? এর চেয়ে সুন্দর জায়গা আর কি হতে পারে? এই যে বটগাছটা, এবং এরকম কিন্তু আমি দেখছি প্রায় মাজারগুলোর কাছে কিন্তু বড় ধরনের গাছ থাকে, কারণ তারা কিন্তু সবসময় গাছের নিচে মানুষ বসবে। এবং আমরা জানি যে সাধকরা কিন্তু সাধারণত বট গাছের নিচে বা এরকম বট, অশ্বত্থ এইসব গাছের নিচে বসেন। তো কাজে এটা কিন্তু বট গাছটা একটা ভাবুক গাছ, এটা মানে ভাবের গাছ, এটা খুব সাধারণ গাছ না। তো কাজে এটা কিন্তু আমরা এখানে পেয়েছি। এবং আমি এটাও খোঁজ নিলাম এজাজের কাছে যে এখানে কোনো পুকুর আছে কিনা, যেটা এজাজ বললেন যে এখানে পুকুর আছে। আমি বিভিন্ন মাজারে, যেমন হজরত শাহজালালের মাজারে যদি যান, হজরত শাহপরানের মাজারে যদি যান, খুলনায় খানজাহান আলী মাজারে যান, সব জায়গায় একটা জিনিস কমন, যে পুকুর থাকে। তার মানে পানি ব্যবস্থাপনা এই সাধকদের, সুফিদের, যারা নাকি সমাজে কল্যাণের চিন্তা করে আসেন, মানুষের চিন্তা করে আসেন, তারা কিন্তু প্রথমেই চিন্তা করেন পানির ব্যবস্থাপনা।